অপরাজিতা তার দাদা চন্দন এবং বৌদি শম্পার সঙ্গে বাস করত। অপরাজিতার বয়স ছিল মাত্র 17 বছর। সে দেখতে ভীষণই সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল। অপরাজিতা সাধারণ মানুষের মতো হাঁটাচলা করতে পারত না। তার পায়ে সমস্যা ছিল, তাই সে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। আসলে সে যখন 10 বছর বয়সী ছিল, তখন তার বাবা মায়ের সঙ্গে গাড়ি করে কোথাও একটা ঘুরতে যাওয়ার সময় এক পথ দুর্ঘটনার ফলে তার বাবা মা মারা যায়। আর অপরাজিতার পায়ে প্রচন্ড পরিমাণে চোট লাগায় তখন থেকে তার পায়ে সমস্যা হয়ে যায়। এমন ঘটনার পর থেকে অপরাজিতা তার দাদার কাছেই মানুষ হয়। কিন্তু চন্দন যেদিন থেকে শম্পাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তারপর থেকেই শম্পা তার ননদের জীবন একেবারে দুর্বিষহ করে তোলে। কারণ শম্পা ভীষণই লোভী প্রকৃতির মহিলা ছিল। চন্দন, আমাকে এখনই 10,000 টাকা দাও। সামনের মাসে আমার একটা বন্ধুর বিয়ে আছে, আর বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য আমার কাছে ভালো কোনো শাড়ি নেই। আমি একটা খুব ভালো শাড়ি পছন্দ করেছি, আর ওই শাড়িটা পরেই আমি বিয়ে বাড়িতে যাব। তোমার কি মাথা খারাপ নাকি শম্পা? আমি মাসে 20,000 টাকা স্যালারি পাই, আর তোমাকে যদি আমি এখন 10,000 টাকা দিয়ে দিই, তাহলে এক মাস সংসার চলবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো এই মাসে অপরাজিতাকে ডাক্তার দেখানোর ডেট আছে। সুতরাং ওর চিকিৎসা খরচের জন্য 10,000 টাকা আমাকে অবশ্যই রাখতে হবে। তাই আমি তোমাকে এই মাসে শপিং করার জন্য কোনো টাকা দিতে পারবো না। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়, আর শম্পা তার ননদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শম্পা মনে করে অপরাজিতার জন্যই তার স্বামী তাকে ভালোবাসে না, কিংবা তার চাহিদা পূরণ করতে পারে না। সে মনে করে তার ভালো থাকার পথে অপরাজিতা কাটা হয়ে দাঁড়ায়, তাই সে সর্বদাই অপরাজিতার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। আর আজকেও সেই ইচ্ছা করে অপরাজিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে। আর এমন সময় হঠাৎ করে সেখানে অপরাজিতার দাদা মোহন চলে আসে। আরে দাদা, তুই কেমন আছিস বল? এতদিন পর বুঝি বোনের কথা মনে পড়লো? আমি এখনই তোকে ফোন করব ভাবছিলাম। আসলে আবার না 10,000 টাকার ভীষণ দরকার। তুই আমাকে 10,000 টাকা দে না দাদা, আমি একটা ভালো শাড়ি কিনবো। আমি জানি তোর কাছে সবসময় টাকা থাকে। মাত্র 10,000 টাকা লাগবে তোর? তুই আমাকে একবার ফোন করলেই তো আমি তোকে পাঠিয়ে দিতাম, কারণ তুই তো জানিস তোর দাদার কাছে 10,000 টাকা কোনো ব্যাপার নয়। তোর দাদা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু 10,000 টাকার জন্য তোকে আমার কাছে হাত পাততে হবে কেন? চন্দন কি তোকে টাকা দেয় না নাকি? কি করে টাকা দেবে? এই যে আমার খোড়া ননদকে দেখতে পাচ্ছিস না, এই খোড়া ননদের পেছনেই তো আমাদের সব টাকা চলে যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় একে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি, তাহলে আমি মোটা টাকা পাবো। জীবনটা একেবারে ছাড়খাড় করে দিল। বাবা মা মারা গেছে, আর আমাদের মাথার উপর বোঝা ছেড়ে গেছে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা রান্না করে যা, আর আমার দাদার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আয়। এই শুনে অপরাজিতা তখনই রান্নাঘরে চলে যায়। বলছি বোন, তুই যে একটু আগে বললি না তোর ননদকে বিক্রি করার কথা, আমি এই বিষয়ে কথা বলার জন্যই তোর কাছে এসেছি। তুই যদি চাস সত্যি সত্যি তোর ননদকে বিক্রি করতে পারবি, আর একবার যদি তোর ননদকে বিক্রি করে দিতে পারিস, তাহলে কিন্তু তুই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবি। মোহনের মুখে এমন কথা শুনি শম্পা একেবারে আকাশ থেকে পড়ি। এ তুই কি বলছিস দাদা? তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আমি আমার ননদকে কিভাবে বিক্রি করব? আমি তো এমনিতেই রাগের বশে কথাটা বললাম। আরে বোন, আমি তোর সঙ্গে ইয়ার্কি মারছি না, আমি একদম সত্যি কথাই বলছি। আসলে তুই অনেকবারই আমাকে জিজ্ঞাসা করেছিস আমি শহরে কি কাজ করি। শহরে আমার কিছু লোকের সঙ্গে হাত আছে, ওরা সুন্দর সুন্দর মেয়েদেরকে বিক্রি করে, আর আমি ওদের সঙ্গে যুক্ত। আমি আমাদের গ্রাম থেকে সুন্দর মেয়েদেরকে বোকা বানিয়ে শহরে নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দিই, আর এইসব করে আমি ভালো কমিশনও পাই। তাই তুই চাইলেও কিন্তু তোর ননদকে বিক্রি করতে পারিস। এ বাবা, তুই এসব কাজ করিস দাদা? কিন্তু এগুলো তো করা অন্যায়। আমি আমার ননদের সঙ্গে এটা কিছুতেই করতে পারবো না। চন্দন যদি একবার জানতে পারে, তাহলে ও আমাকে একেবারে শেষ করে দেবে। আমি খুব ভালো করেই জানি চন্দন ওর বোনকে খুবই ভালোবাসে। ওসব ভালোবাসা টালোবাসা বাদ দে বোন, এখনকার দিনে ভালোবাসা দিয়ে পেট ভরে না। আজকাল শুধু টাকা দরকার, টাকা। টাকা থাকলে পৃথিবীর সবকিছু কিনতে পারবি। আমাকে দেখছিস না কেমন বড় লোকদের মতো জীবন কাটাচ্ছি, আর তোর বৌদিকে দেখেছিস তো একদম রাজরানী করে রেখেছি। তুই তোর ননদকে একবার বিক্রি করতে পারলে 10,000 টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। তুই এরকম 10,000 টাকা দামের শাড়ি 100টা কিনতে পারবি, বুঝেছিস? মোহনের কথা শুনে শম্পার প্রচন্ড পরিমাণে লোভ হয়, কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সে প্রচন্ড পরিমাণে ভয় পায়। আরে বোন, এত ভাবিস না, আমি যা বলছি সেটা কর। আর তাছাড়া তোর ননদ এমনিতেও ঠিক মতো হাঁটতে পারে না, তাই তোরা চাইলেও কিন্তু ওর বিয়ে দিতে পারবি না, কারণ ওই রকম ল্যাংড়া মেয়েকে আজকাল কেউ বিয়ে করবে না। তাহলে একবার ভেবে দেখ, সারাটা জীবন ওই রকম ল্যাংড়া খোঁড়া ননদের বোঝা বহন করতে হবে। তুই পারবি তো? যতদিন না তোর ননদকে এই বাড়ি থেকে বিদায় করছিস, ততদিন পর্যন্ত কিন্তু তুই সুখে সংসার করতে পারবি না, বলে দিলাম। এভাবেই মোহন শম্পার পুরোপুরি ভাবে ব্রেন ওয়াশ করে দেয়, আর শম্পাও তার ননদকে বিক্রি করার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে দাদা, আমি আমার ননদকে বিক্রি করতে রাজি, কিন্তু তার আগে আমাকে খুব ভালো মতো ভাবনা চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে, যাতে চন্দনের কাছে আমি কোন রকম ভাবে ধরা না পড়ে যাই। কারণ একবার যদি বাই চান্স আমি চন্দনের কাছে ধরা পড়ে যাই, তাহলে চন্দন আমাকে জেলে ঢুকিয়ে দেবে। তুই আমাকে কিছুদিন সময় দে, কিভাবে আমার ননদকে বোকা বানাবো আর ওকে বাড়ির বাইরে নিয়ে যাব সেটা আমাকে ভাবতে হবে।
ঠিক আছে, আমি তাহলে পার্টি দেখা শুরু করে দিচ্ছি। আর পার্টি দেখতে একটু সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই তুই প্ল্যানিং করতে থাক। ফোন করে আমাকে জানাস কিন্তু। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। আর শম্পা এবার দিনরাত ভাবনা চিন্তা করতে থাকে কিভাবে তার ননদকে বোকা বানানো যায়। অনেক ভাবনা চিন্তা করার পর শম্পার মাথায় ভীষণ ভালো আইডিয়া চলে আসে। শম্পা হঠাৎ করে তার ননদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। আরে অপরাজিতা, থাক, তুই আর কত বাড়ির কাজ করবি বলতো? মাঝে মধ্যে আমার তোকে দেখে বড্ড মায়া হয়। তুই তো ঠিক মতো হাঁটতেও পারিস না, তবু আমি তোকে দিয়ে বাড়ির কত কাজ করাই। কিন্তু আমি ঠিক করেছি আমি তোকে দিয়ে আর বাড়ির কোনো কাজ করাবো না। তুই তো আমার ছোট বোনের মতো। এই শুনে অপরাজিতা খুবই খুশি হয়। জানিস তো অপরাজিতা, আমিও চাই তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। কিন্তু কি বলতো, তোকে সুস্থ করতে হলে ডাক্তার বলেছে অনেক টাকার দরকার। আর তুই তো জানিস তোর দাদা মাসে মাত্র 20,000 টাকা মাহিনা পায়। সংসারের পেছনেই তো বেশিরভাগ টাকা চলে যায়। তাই তোর দাদা চাইলেও তোকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারছে না। কিন্তু তুই যদি চাস তাহলে তুই কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবি। কিভাবে বৌদি, আমি কিভাবে সুস্থ হতে পারবো বলো না? আমারও এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে আর ভালো লাগে না। আসলে আমার দাদা এসেছিল না কয়েকদিন আগে। আমার দাদা তোকে দেখার পর তোর প্রতি আমার দাদার খুব মায়া হয়েছে। তাই আমার দাদাও চাই তুই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। আমার দাদা তো শহরেই চাকরি করে, তাই আমার দাদা নিজের কোম্পানিতেই তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। তুই যদি এই চাকরিটা করিস তাহলে মাসে তুই 30,000 টাকা করে মাহিনা পাবি। আর সেই টাকা জমিয়ে তুই শহরে চিকিৎসা করিয়েই সুস্থ হয়ে যেতে পারবি। শম্পার কথা শুনে অপরাজিতা একেবারে আকাশ থেকে পড়ে। কিন্তু বৌদি, আমি তো এখন সবেমাত্র ক্লাস 11-এ পড়ি, তাহলে আমি এত টাকা মাহিনার চাকরি কিভাবে পেতে পারি? আরে বাবা, আমার দাদা তো এই কোম্পানির ম্যানেজার, তাই আমার দাদা চাইলে অনেক কিছুই করতে পারে। আর তুই যেহেতু এখন প্রতিবন্ধী, তাই আমার দাদা অফিসের বসের সঙ্গে তোকে নিয়ে কথা বলেছে। তোকে সেরকম কিছু করতে হবে না, খুব সহজ কাজ দেওয়া হবে তোকে। যেরকম ধর ফাইলপত্র গুছিয়ে রাখা, একটু হিসাব নিকাশ করা, এগুলো। বুঝতে পারলি? তুই তো এমনিতেই ভীষণ ট্যালেন্টেড, তুই ইজিলি সব পেরে যাবি। কিন্তু বৌদি, দাদার সঙ্গে একবার এই বিষয়ে আলোচনা করা দরকার। দাদার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি নিশ্চয়ই চাকরিটা করব। আরে তোর দাদা তো একদমই রাজি। আসলে তোর দাদারও তো টাকা পয়সা দরকার, কিন্তু তোর দাদা এই বিষয়ে তোর সঙ্গে সরাসরি কথা বলতে লজ্জা পাচ্ছে, তাই আমাকেই তোর সাথে কথা বলতে বললো। তুই ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা আজকেই শহরে যাব, বুঝলি? আমার দাদা আমাদের জন্য অপেক্ষা করছে। শম্পার কথা শুনে অপরাজিতা খুব সহজে বিশ্বাস করে নেয়। তাই সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহরে যাওয়ার জন্য তৈরি হয়। আর সেদিন যেহেতু চন্দন বাড়িতে থাকে না, তাই শম্পা খুব ভালো মতো তার প্ল্যান মাফিক কাজ করতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই শম্পা অপরাজিতাকে নিয়ে শহরে পৌঁছায়, যেখানে মোহন আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। তোরা এসে গেছিস? দাঁড়া, এখানে কিছুক্ষণ অপেক্ষা কর। এখানেই লালা সাহেব গাড়ি নিয়ে আসবে, ওনার গাড়িতে করে উনি অপরাজিতাকে নিয়ে যাবে। এই লালা সাহেবটা কে দাদা? আর আমি ওনার গাড়ি করে কোথায় যাব? আরে, আমি তোমার থাকার ব্যবস্থা করেছি, বুঝেছো? তুমি শহরে চাকরি করলে তোমার তো একটা থাকার জায়গা দরকার, তাই না? লালা সাহেব হলো আমার অফিসের বস, উনি ভীষণ ভালো মানুষ। উনি ওনার বাড়িতেই তোমার থাকার ব্যবস্থা করেছে। তুমি নিশ্চিন্তে ওখানে থাকতে পারবে, তোমার কোনো ভয় নেই। মোহনের কথা শুনে অপরাজিতার কেমন যেন ভয় হয়। আর তার বারে বারে মনে হয় তার সঙ্গে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে একটা বড় দামি গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। আর সেই গাড়ির মধ্যে 50 বছর বয়সী একজন বয়স্ক লোক বসে থাকে। তখনই মোহন গাড়ির দরজা খুলে সেই ব্যক্তিটির পাশে অপরাজিতাকে বসিয়ে দেয়। আর তখনই সেই ব্যক্তি অর্থাৎ লালা সাহেব বাবু মোটা মোটা টাকার বান্ডিল বের করে মোহনের হাতে দিয়ে দেয়। আর যা দেখে অপরাজিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এতক্ষণে অপরাজিতা বুঝতে পারে যে তার বৌদি তাকে বিক্রি করে দিয়েছে। এর ফলে অপরাজিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বৌদি আর বৌদির দাদা জোর করে আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে। আমাকে ছেড়ে দিন, আপনি তো আমার বাবার বয়সী। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না। আমি আমার দাদার কাছে যেতে চাই, আপনি দয়া করে আমাকে আমার দাদার কাছে পৌঁছে দিন। তোমার কোনো ভয় নেই মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার বাবার বয়সী নয়, আজ থেকে আমি তোমার বাবা। কারণ আমার তোমার মতো একজন সুন্দরী মেয়ে দরকার ছিল, যাকে অবলম্বন করে আমি আমার বাকিটা জীবন কাটাতে পারবো। কারণ এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি আমার বাড়িতে খুবই সুখে থাকবে। এই বলে লালা সাহেব বাবু অপরাজিতাকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে শম্পা চন্দনকে জানায় যে তার ননদ কোনো এক ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু সেই কথা চন্দন এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারে না।
আর এভাবেই দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। এই 5 বছরের মধ্যে শম্পা এবং চন্দনের জীবনে অনেক পরিবর্তন আসে। শম্পা লোভের বশে চন্দনের সমস্ত কিছু শেষ করে দেয়, আর শম্পার চাহিদা মেটাতে গিয়ে চন্দনকে অনেক অনেক টাকা ধার করতে হয়। এর ফলে চন্দনের কাঁধে অনেক ঋণের বোঝা চেপে যায়। তাই আজকে চন্দন বাধ্য হয়ে তার বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। চন্দন যখন তার প্রপার্টির পেপারে সিগনেচার করবে, এমন সময় সেখানে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। আর সেই গাড়ি থেকে মডার্ন ড্রেস পরে অপরাজিতা সুস্থ সবলভাবে নিজের পায়ে হেঁটে তার দাদা এবং বৌদির সামনে এসে দাঁড়ায়। আর যা দেখে তার দাদা এবং বৌদি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি বৌদি, আমাকে দেখে অবাক হচ্ছ তাই তো? আসলে তুমি আমাকে বিক্রি করে আমার জীবন পাল্টে দিয়েছো। তুমি যার কাছে আমাকে বিক্রি করেছিলে সে আমাকে মেয়ে হিসেবে দত্তক নিয়েছিল। আর এটা হয়তো তুমি জানো না, উনি আমাকে মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন। আর আজকে উনি পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু ওনার সমস্ত সম্পত্তির মালিক এখন আমি। অপরাজিতার কথা শুনে চন্দন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, আর সে শম্পার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাহলে অপরাজিতা, আমি তোমাকে বিক্রি করে তো তোমার কোনো ক্ষতি করিনি বলো? আমি তো তোমার এত বড় উপকার করেছি। দেখো আজকে তুমি কত বড় লোক হয়ে গেছো, আর আমাদের অবস্থা কি হয়েছে দেখো। আজকে আমাদেরকে এই বাড়িটা বিক্রি করতে হচ্ছে। তুমি আমাদেরকে তোমার সঙ্গে করে নিয়ে চলো, তোমার বড়লোক বাড়িতে নিয়ে চলো, আমরা সবাই মিলে ওখানে থাকবো। আমার এখানে ফিরে আসার কোনো ইচ্ছে ছিল না বৌদি। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার বাবা মায়ের স্মৃতি এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে শুনি। আমি এই বাড়িটা কিছুতেই বিক্রি হতে দেব না। তোমাদের সমস্ত ঋণ আমি শোধ করে দেব। তবে তুমি ভেবো না বৌদি যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তুমি আর তোমার দাদা যা পাপ করেছো সেই পাপের শাস্তি আজকে তোমাদেরকে পেতেই হবে। আমি তোমাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছি। এমন সময় সেখানে বেশ কয়েকজন পুলিশ অফিসার মোহনকে ধরে নিয়ে আসে, আর সকলের সামনে মোহন সমস্ত সত্যি কথা স্বীকার করে। এর ফলে শম্পাকেও পুলিশ গ্রেপ্তার করে। এভাবেই শম্পা এবং মোহন তাদের পাপের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে চন্দন এবং তার বোন দুজনে একসঙ্গে হাসি খুশি জীবন কাটাতে শুরু করে। ওরে বাবারে, কি গরম পড়েছে! এত গরমে কিছুতেই টেকা যাচ্ছে না। মনে হচ্ছে বরফের দেশে চলে গেলে হয়তো শান্তি পেতাম, কিংবা ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকলে হয়তো ভালো হতো। এত গরম, বাবারে বাবা, আমি তো মরেই যাব মনে হচ্ছে। ঠিক এমন সময় সেখানে মোনালিসা দেবীর স্বামী রামপ্রসাদ বাবু চলে আসে। রামপ্রসাদ বাবু নিজের স্ত্রীকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ মোনালিসা দেবী একটা ছোট্ট গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে তাদের বাড়ির জানালার পাশে বসে থাকে। আর যা দেখে রামপ্রসাদ বাবু তার স্ত্রীকে কথা শোনানো শুরু করে। কি হলো গিন্নি, তুমি আবারও নাটক শুরু করেছো? এরকম ছোট গেঞ্জি আর হাফ প্যান্ট পরে তুমি জানালার ধারে বসে আছো? রাস্তা দিয়ে কত লোকজন আসা যাওয়া করছে, তোমাকে এরকম নির্লজ্জের মতো হাফ প্যান্ট গেঞ্জি পরে থাকতে দেখলে লোকজনে কি ভাববে? লোকে তো নানান রকমের কথা বলবে। তুমি লোকের কথা ছাড়ো তো, এখানে আমি গরমে কিছুতেই টিকতে পারছি না। এই গরমে আমি শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে বসে থাকবো নাকি? এমনিতেই গরম আছে, আমার মাথা আর বেশি গরম করাবে না, যাও এখান থেকে। আরে বাবা, আমি কি তোমাকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে বলেছি? নাকি আগেও কখনো তোমাকে আমি মাথায় ঘোমটা দিতে বলেছি? ঘোমটা দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার, তাই বলে তোমার কি একটু লজ্জা নেই? এই বৃদ্ধ বয়সে তুমি এরকম ছোট বাচ্চাদের মতো হাফ প্যান্ট গেঞ্জি পরে বেড়াবে? আরে অদ্ভুত মানুষ তো তুমি। আমি কি হাফ প্যান্ট গেঞ্জি পরে বাইরে বেরোচ্ছি? আমি তো নিজের বাড়িতেই আছি, তাহলে কার কি সমস্যা? আর বাইরের লোক যদি জানালা দিয়ে উকি ঝুঁকি মেরে দেখে তাতে তো আমার তো কিছু করার নেই। গরম লাগলে মানুষ কি করবে? একটা হালকা পাতলা জামা পরলে তো আরাম লাগে। আর তুমি তো জানো আমার গরম বেশি, এই গরমে জামা না পরলেই বোধহয় ভালো হয়। তোমার গরম বেশি নয়, বুঝেছো তো? তোমার নাটক বেশি। কেননা আমি জানি তুমি এরকম ছোট ছোট জামা কাপড় পরতে খুব ভালোবাসো, সেই জন্যই তুমি এরকম ছোট ছোট জামা কাপড় পরার বাহানা খোঁজো। হ্যাঁ, তুমি ঠিকই জানো আমার এরকম ছোট ছোট জামা কাপড় পরতে ভালো লাগে, কিন্তু তোমাকে বিয়ে করে তোমার লাইফটা শেষ হয়ে গেল। কোনোদিনও শর্ট ড্রেস পরে বাইরে তো বেরোতে পারলাম না। বিয়ের পর থেকে আমার গলায় তুমি শাড়ি ঝুলিয়ে দিয়েছো। আমার একটা মডার্ন পরিবারে বিয়ে হওয়ার কথা ছিল, জানো তো? ওই পরিবারে বিয়ে হলেই বোধহয় ভালো হতো, তাহলে আমি যখন ইচ্ছে সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে পারতাম। বাড়িতে ছোট জামা পরেছি, তাতেও তোমাদের হিংসা। এভাবেই মোনালিসা দেবী তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে থাকে। মোনালিসা দেবী তার স্বামী রামপ্রসাদ বাবু, ছেলে মনোরঞ্জন এবং বৌমা অঙ্কিতার সঙ্গে বাস করে। আসলে মোনালিসা দেবী শর্ট ড্রেস পরতে খুবই পছন্দ করে। সবসময় নিজেকে মডার্ন সাজানোর তার খুব ইচ্ছা, কিন্তু নিজের স্বামীর জন্য এবং ছেলের জন্য সে কখনোই নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারে না। তাই সে বাড়িতেই নিজের ইচ্ছা পূরণ করার জন্য নানান রকম অজুহাতে ছোটখাটো জামা পরে বসে থাকে। শুধু তাই নয়, ছোট জামা পরে সে বাড়িতে বসে বসে টিকটক ভিডিও এবং রিলস ভিডিও করতে থাকে। আর এখন গরমকাল ছিল বলে মোনালিসা দেবী বাহানা দেওয়ার জন্য খুবই ভালো একটা কারণ পেয়ে যায়। এভাবেই শাশুড়ি মা এবং শ্বশুর মশাই যখন ঝগড়া করতে ব্যস্ত থাকে, তখনই সেখানে তাদের বৌমা অঙ্কিতা চলে আসে।
মা, বাবা, আসলে আমি বলতে এলাম যে আজকে আমার বাবা মা আমাদের বাড়িতে আসছে। আমাকে একটু আগে ফোন করেছিল। মা, কি রান্না করব একটু বলে দিলে ভালো হতো। কি, তোমার বাবা মা আসছে আবার? এই গরমের মধ্যে ওনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শুধু শুধু আমাদেরকে বিরক্ত করতে আসছে। এরকম করে কেন বলছেন মা? বিয়ের পর থেকে এই তো 1 বছর হলো। আমার বাবা মা কতবার এসেছে বলুন তো? সেই তো 6 মাস আগে একবার এসেছিল। তাছাড়া বাবা মা মেয়ের বাড়িতে আসতে পারবে না? বাবা, আপনি বলুন তো, আমার বাবা মায়ের কি ইচ্ছা করে না মেয়ে শ্বশুর বাড়িতে আসতে, মেয়ের সঙ্গে দেখা করতে? না না বৌমা, এরকম বলো না। তোমার মা বাবা যখন খুশি এই বাড়িতে আসতে পারে। আর তোমার শাশুড়ি মার কেন প্রবলেম হচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওই যে বাড়িতে লোকজন আসবে আর তোমার শাশুড়ি মাকে শাড়ি পরতে হবে, ওটাই হচ্ছে ওনার অসুবিধা। শোনো, বাড়িতে আজকে কোনো ড্রামা আমি চাই না। বৌমার মা বাবা আসবে, তাই তুমি শাড়ি পরে ওনাদের সামনে যাবে বলে দিলাম। এই বলে রামপ্রসাদ বাবু সেখান থেকে চলে যায় আর মোনালিসা দেবী আবার টিকটক ভিডিও করতে শুরু করে। বাবা মা আসবে বলে অঙ্কিতা মনে মনে প্রচন্ড খুশি থাকে। তাই সে তার বাবা মায়ের পছন্দ মতো অনেক ভালো ভালো খাবার রান্না করে। রান্না বান্না হয়ে গেলে অঙ্কিতা অত্যন্ত অধৈর্যের সঙ্গে তার বাবা মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতার বাবা মা দুজনেই চলে আসে। কেমন আছিস রে মা? কতদিন পর তোকে দেখলাম। জামাই বাবা সব ঠিক আছে তো? আর এই যে বিআই মশাই, অনেকদিন পর দেখা হলো। কাজকর্ম কেমন চলছে বলুন? এভাবেই অঙ্কিতার বাবা মা সেখানে এসে সকলের সঙ্গে গল্প করতে শুরু করে। অঙ্কিতা তার বাবা মাকে বাড়ির মধ্যে নিয়ে এসে সোফার উপর বসতে দেয়। তারা সকলে মিলে গল্প করছে। এমন সময় সেখানে মোনালিসা দেবী চলে আসে। মোনালিসা দেবীকে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সেই ইচ্ছা করে আরো ছোট ড্রেস পরে সকলের সামনে চলে আসে। আর এই দেখে অঙ্কিতার বাবা মা প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে। মোনালিসা দেবীর নির্লজ্জের মতো সকলের সামনে এসে বসে পড়ে। তাহলে বেয়াই মশাই কেমন আছেন? প্রচন্ড গরম পড়েছে তাই না? এই গরমে আপনাদের এত দূরে আসতে কষ্ট হয়নি তো? দেখুন না, আমি তো বাড়িতে কিছুতেই গরমে টিকতে পারছি না। সব সময় শুধু ঘেমে স্নান হয়ে যাচ্ছি। অঙ্কিতার বাবা মনোহর বাবু কিছুতেই মোনালিসা দেবীর দিকে তাকিয়ে থাকতে পারে না। সে অন্যদিকে তাকিয়ে কোন রকমে তার কথার উত্তর দেয়। হ্যাঁ, প্রচন্ড গরম পড়েছে। এরকম পরিস্থিতিতে অঙ্কিতার স্বামী এবং শ্বশুরমশাই দুজনেই প্রচন্ড বিব্রত বোধ করে। তারা খুব ভালো মতোই বুঝতে পারে মোনালিসা দেবীর জন্য অঙ্কিতার বাবা মা ঠিক মতো বসে মন খুলে কথাও বলতে পারছে না। কিছুক্ষণ পরেই মনোহর বাবু বলে, আচ্ছা বলছি, আমরা তাহলে আজকে আসি কেমন? মা অঙ্কিতা, আমরা আবার অন্যদিন আসবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে অঙ্কিতার বাবা মা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এর ফলে মোনালিসা দেবীর উপর সকলে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু কেউ তাকে কিছু বলতে যাবে তার আগেই মোনালিসা দেবী গান গাইতে গাইতে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। দেখেছো তো বাবা, মায়ের জন্য আমার শাশুড়ি মা শ্বশুরমশাই অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা, মার কি কোনো লজ্জা নেই? মা না এমন কাজ করলো, আমি আর কখনো আমার শ্বশুর বাড়িতেই যেতে পারবো না। কি আর বলবো বলতো বাবা, তোর মায়ের জন্যই তো কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের আর সম্পর্ক নেই। তোর মায়ের এই বাজে স্বভাবের জন্য কেউ আমাদের বাড়িতেও আসতে চায় না। জানি না বাবা, তোর মাকে নিয়ে আমি কি যে করবো। আচ্ছা, আমার মনে হয় একটা এসি কিনে দরকার। মা তো সবসময় বলছে মায়ের প্রচন্ড গরম লাগছে, সেই জন্য মা ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি মাকে একটা এসি কিনে দিই তাহলে আশা করছি মা আর ছোট ছোট জামা কাপড় পরবে না। কিন্তু এই মুহূর্তে এসি কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। এসির তো অনেক দাম, এখন অত টাকা কোথায় পাবো? কিছু করার নেই রে বাবা, তোর মাকে শোধরাতে হলে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার কাছে যা টাকা আছে আমি তোকে দিচ্ছি, বাকি টাকাটা তুই মিলিয়ে একটা এসি কিনে নিয়ে আয়। তারপর দেখছি তোর মা ছোট জামা কাপড় পরে কিভাবে ঘুরে বেড়াই। যেমন ভাবা তেমনই কাজ। 2-4 দিনের মধ্যেই মনোরঞ্জন তার মায়ের জন্য নতুন এসি কিনে নিয়ে আসে। সেই এসিটা মনোরঞ্জন তার মায়ের ঘরে লাগিয়ে দেয়, কিন্তু নিজের ঘরে এসি লাগাতে দেখে মোনালিসা দেবী একটুও খুশি হয় না। মা নাও, তোমার ঘরে এসি লাগিয়ে দিলাম, এবার আর তোমার গরম লাগবে না। তুমি এবার থেকে এসি চালিয়ে গায়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারবে। কি দরকার ছিল বেকার বেকার এসি কেনার? এত টাকা খরচা তো না করলেই পারতিস। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমরা এসিটা কিনেছি যাতে তুমি ছোট ছোট জামা কাপড় পরা বন্ধ করো। কেননা তোমার ছোট ছোট জামা কাপড় পরতে ভালো লাগলো, আমাদের কিন্তু ভালো লাগে না। তাই এবার তুমি শাড়ি পরেই থাকবে, যাতে বাইরে থেকে লোকজন বাড়িতে এলে আমাদেরকে বিব্রত বোধ করতে না হয় বলে দিলাম। আমার পেছনে লাগা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই তাই না? তোমাদের আমি কি ক্ষতি করেছি? আমি নিজেকে ভালো রাখার জন্য যদি বাড়ির মধ্যে ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াই তাতে তোমাদের সমস্যা কি? আমার এসিতে থাকার কোনো দরকার নেই। আমি যেমন আছি তেমনই থাকবো, আমি কারোর কথা শুনবো না। মোনালিসা দেবীর কথা শুনে বাড়ির সকলেই প্রচন্ড রেগে যায়। সত্যি সত্যি মোনালিসা দেবী কারোর কোনো কথাই শোনে না। সে এখনো পর্যন্ত ছোট ছোট জামা কাপড় পরেই বাড়িতে ঘুরে বেড়ায়। তাকে নিয়ে বাড়ির সকলেই সবসময় খুবই চিন্তায় থাকে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন মনোরঞ্জন অফিস থেকে খুবই রাগান্বিত অবস্থায় বাড়িতে ফিরে আসে।
মা, এসব কি হচ্ছে? তুমি বাড়িতে বসে বসে এরকম শর্ট ড্রেস পরে টিকটক ভিডিও করছো, রিলস ভিডিও করছো, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি সেগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গায় আপলোড করছো কেন? তুমি জানো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর তোমাকে আমার মা হিসেবে তো অনেকেই চেনে। আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগ তোমার ভিডিও আমাকে ফরওয়ার্ড করছে, আর আমি তো লজ্জায় ওদের মুখই দেখাতে পারছি না। কি সত্যি বলছিস? আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে? ওয়াও, এটাই তো আমি চেয়েছিলাম। এবার আমি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আচ্ছা বাবা, আমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে বলতো? মোনালিসা দেবী কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার ফোন নিয়ে নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুক চেক করতে থাকে। এই দেখে মনোরঞ্জন এবং তার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোর মা কোনোদিনও শোধরাবে না, দেখছিস তো এত কিছু বলা হচ্ছে তবুও কোনো কথাই পাত্তাই দিচ্ছে না। তোর মায়ের মনে কি চলছে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। এই বুড়ি বয়সে তোর মায়ের মাথায় টিকটক আর রিলসের ভূত চেপে বসেছে, সেই জন্যই তোর মায়ের এরকম ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে মডেল সাজানোর চেষ্টা করছে। নিজের মায়ের এরকম কৃত্তিকলাপ দেখে মনোরঞ্জনের প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে তার মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এরকম ভাবেই কিছুদিন কাটে। মোনালিসা দেবীর এরকম ছোট ছোট জামা কাপড় পরার স্বভাবের জন্য বাড়ির সকলেই একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। কারণ বাইরে রাস্তাঘাটে বেরোলেই মোনালিসা দেবীর জন্য তাদের পরিবারের লোকজনকে উল্টোপাল্টা কথা শুনতে হয়। এমনকি একদিন মোনালিসা দেবী তার ফেসবুকের কয়েকটা বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে ঘুরতে যায়। সেই দিন সে কোনো ভয় না পেয়েই খুবই শর্ট ড্রেস পরে বাইরে ঘুরতে চলে যায়। মা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, আর মায়ের সাহস অনেক বেড়ে গেছে। এতদিন পর্যন্ত বাড়িতে ছোট ড্রেস পরে বসে থাকতো, আর দেখো আজকে তো শর্ট ড্রেস পরে বাইরে চলে গেছে। ইস, কত বাজে ব্যাপার। এবার তো মনে হচ্ছে মান সম্মান বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, তাহলেই হয়তো মা শান্তি পাবে। এছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আজকে মা বাড়ি আসুক, মাকে এটাই বলবো যে আমরা এই বাড়িতে থাকবো না। তুমি কি পাগল হয়েছো নাকি? ঘর বাড়ি ছেড়ে আমরা কোথায় থাকবো? আর তাছাড়া আমরা যদি ঘর বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো মায়ের আরো ভালো হবে, মা আরো বেশি পরিমাণে বিগড়ে যাবে। আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে, মাকে কিভাবে শোধরাতে হবে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। কেন, তুমি আবার কি করবে? এত কিছু করে আমরা মাকে বোঝাতে পারলাম না, তুমি আবার নতুন কি করবে শুনি? আমার একটা বন্ধু আছে, ও একটু পাগল টাইপ। ও নানান রকমের পোকামাকড় বাড়িতে পুষে রাখে, কারণ এসব করতে ওর ভালো লাগে। আমার মনে হয় ওই এখন আমাদেরকে সাহায্য করতে পারবে। অঙ্কিতার কথা মনোরঞ্জন কিছুই বুঝতে পারে না। অঙ্কিতা তখনই তার বন্ধুকে ফোন করে এবং তার বাড়িতে কিছু পোকামাকড় দিয়ে যাওয়ার জন্য বলে। পরের দিন অঙ্কিতার বন্ধু আকাশ একটা ছোট কৌটো করে খুবই ছোট ছোট দেখতে কিছু পোকামাকড় অঙ্কিতার বাড়িতে দিয়ে যায়। অঙ্কিতা লুকিয়ে লুকিয়ে সেই কৌটোটা নিজের ঘরে রেখে দেয়। রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করে মোনালিসা দেবী ঘুমাতে চলে যায়, তখন অঙ্কিতা লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে সেই কৌটোটা নিয়ে যায়, আর তার শাশুড়ি মায়ের বিছানার উপর সেই ছোট ছোট পোকামাকড় গুলো ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই পোকামাকড় গুলো মোনালিসা দেবীকে কামড়াতে শুরু করে। এর ফলে তার সারা শরীর চুলকাতে থাকে। ওরে বাবারে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? উফ, মরে যাব মনে হচ্ছে। বাবারে বাবা, কি হলো কি জানি। এই, কে কোথায় আছো? শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও, আমার সারা শরীর চুলকাচ্ছে। সেদিন সারা রাত ধরে মোনালিসা দেবী শুধুমাত্র গা হাত পা চুলকাতে থাকে, কিন্তু তবুও ইচ্ছা করে কেউ তার দিকে খেয়াল করে না। পরের দিন সকালবেলা মোনালিসা দেবীর ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার পুরো ত্বক লাল টুকটুক করে। এমন পরিস্থিতিতে রামপ্রসাদ বাবু তার একটা ডাক্তার বন্ধুর কাছে নিজের স্ত্রীকে নিয়ে যায়, যার সাথে রামপ্রসাদ বাবু আগে থেকেই কথা বলে রাখে। দেখুন, এত গরম পড়েছে, আর এই গরমকালে অনেক ছোট ছোট পোকামাকড় কিন্তু বাড়ির চারিদিকে ঘুরে বেড়াই, আর সেই সমস্ত ছোট ছোট পোকামাকড় আপনাকে কামড়েছে বলেই আপনার অ্যালার্জি হয়েছে। ভাগ্যিস আপনার বড় কোনো ক্ষতি হয়নি। এই গরমকালে হালকা পাতলা কাপড় পরে পুরো শরীর ঢাকা দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর কিচ্ছু হবে না। আর আমি ওষুধ লিখে দিচ্ছি, এটাতেই অ্যালার্জি কমে যাবে। হ্যাঁ ডাক্তার বাবু, আমিও ভেবে নিয়েছি আমি এবার শাড়ি পরেই থাকবো। আসলে কালকে ছোট জামা প্যান্ট পরে শুয়ে পড়েছিলাম বলে আমার সাথে এরকম হলো। তখনও পর্যন্ত মোনালিসা দেবীর কথাতে রামপ্রসাদ বাবু কিছুতেই বিশ্বাস করতে পারে না, কিন্তু সত্যি সত্যি মোনালিসা দেবী বাড়িতে এসে শাড়ি পরা শুরু করে, আর তাকে শাড়ি পরতে দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয়। কি দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না আমি ঠিক মাকে শুধরে দিতে পারবো। বৃদ্ধ বয়সে মায়ের ছোট ছোট জামা কাপড় পরার চুলকানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর মায়ের চুলকানি বন্ধ করার জন্য আমাদের চুলকানির সাহায্য নিতে হয়েছে।